তখন ঘড়িতে রাত ঠিক 2:45। আমরা 4 বন্ধু খুলনার রূপসার ভেতরের দিকের একটা প্রত্যন্ত গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলাম। চারপাশটা মাঝরাতের অন্ধকারে একদম নিঝুম আর থমথমে হয়েছিল। হঠাৎ করেই আমরা একটা বড় বিপদে পড়লাম। রাস্তায় চলন্ত অবস্থায় আচমকা আমার বাইকের তেল একদম শেষ হয়ে গেল। এত রাতে এই নির্জন গ্রামীণ রাস্তায় কোথাও কোনো তেলের দোকান খোলা পাওয়া পুরোপুরি অসম্ভব। আমরা চরম চিন্তায় পড়ে গেলাম যে এই মাঝরাতে এখন আমরা কি করব। ঠিক তখনই রাস্তার পাশে একটা বিশাল পুরনো দিনের পরিত্যক্ত বাংলো বাড়ি আমাদের চোখে পড়ল। আমরা সবাই মিলে চিন্তা করলাম যে এই মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকার চেয়ে সকাল হওয়া পর্যন্ত এই বাংলো বাড়ির বারান্দায় আশ্রয় নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। গেটটা খোলাই ছিল, তাই আমরা বাইকটা হাত দিয়ে ঠেলে ঠেলে সেই পুরনো বাংলোটার ভেতরে ঢুকলাম। কিন্তু বাংলোর উঠোনে পা দিতেই আমাদের সবার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। চারপাশের পরিবেশটা কেমন যেন অদ্ভুত আর রহস্যময় লাগছিল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, আমরা বাংলোর মেইন দরজার সামনে যেতেই দেখলাম সেখানে আগে থেকেই এক মহিলা লাল শাড়ি পরে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওনার মুখটা ঘোমটায় ঢাকা ছিল। আমাদের দেখে উনি বিন্দুমাত্র অবাক হলেন না, বরং এমন একটা শান্ত গলায় বললেন, আমি জানতাম তোমরা এই পথেই আসবে, ভেতরে এসো। ওনার কথা শুনে মনে হচ্ছিল উনি আগে থেকেই আমাদের এখানে আসার কথা জানতেন এবং আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। এক অজানা ভয়ে আমাদের গা ছমছম করে উঠলেও এত রাতে বাইরে রাস্তায় থাকার চেয়ে ভেতরে যাওয়াটাই আমরা ঠিক মনে করলাম। উনি আমাদের বাংলোর একটা বড় ঘরে নিয়ে বসালেন এবং খুব সুন্দর করে আমাদের রাতের খাবার এনে খেতে দিলেন। আমরা 4 জন তখন ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম, তাই অত কিছু না ভেবেই খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে আমরা যখন সেই ঘরের খাটে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই পাশের ঘর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আমাদের কানে এলো। কৌতূহল সামলাতে না পেরে আমি দরজার ফাঁক দিয়ে পাশের রুমে উকি দিলুম। সেখানে সেই মহিলা আর ওনার সাথে আরও কয়েকজন অদ্ভুত চেহারার মানুষ গোল হয়ে বসে নিচু স্বরে আলোচনা করছিল। ওনাদের কথাগুলো শোনা মাত্রই আমাদের হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। ওনারা বলছিল, আজ রাতে এদের কাউকেই এই বাংলো থেকে জ্যান্ত ফিরতে দেওয়া যাবে না। খাবারের সাথে যা মেশানোর তা মেশানো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই এরা অবশ্য হয়ে যাবে। এই ভয়ানক কথা শোনার সাথে সাথেই আমাদের মাথার সব ঘুম উড়ে গেল। আমরা বুঝতে পারলাম যে আমরা এক চরম বিপদে ফেঁসে গেছি। আমরা 1 সেকেন্ডও দেরি না করে জান হাতে নিয়ে ঘরের পেছনের জানলাটা দিয়ে এক এক করে লাফ দিলুম। আমাদের সাধের বাইকটা ওখানেই ফেলে রেখে ঘুটঘুটে অন্ধকারের ভেতর মেইন রাস্তার দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করলাম। পেছনে মনে হচ্ছিল ওনারা আমাদের তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে যখন আমরা বাংলোর মেইন লোহার গেটের কাছে এসে পৌঁছালুম, তখন হঠাৎ করেই সামনে এক বয়স্ক কাকার সাথে আমাদের দেখা হলো। উনি ছিলেন ওই বাংলোর পুরনো দারোয়ান কাকার আত্মা। কাকা আমাদের এই ভয়ার্ত আর হাঁপাতে থাকা অবস্থা দেখে এক মুহূর্তেই সব বুঝে ফেললেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি আমাদের শক্ত করে ধরে বললেন, বাবাজিরা, তোমরা জলদি এখান থেকে পালাও। এই বাংলোতে কোনো জ্যান্ত মানুষ থাকে না। ভেতরে যারা আছে তারা কেউই মানুষ নয়। তোমরা যত দ্রুত পারো মেইন রোডের দিকে ছুটে চলে যায়। দারোয়ান কাকার এই কথা শুনে আমরা আর এক মুহূর্তও দাঁড়ালাম না। কাকাকে ধন্যবাদ জানিয়ে আমরা জানবাজি রেখে সোজা দৌড়ে মেইন রাস্তায় এসে পৌঁছালাম। মেইন রাস্তায় আসতেই একটা চলন্ত ট্রাক আমাদের বাঁচিয়ে নিল। পরদিন সকালে যখন আমরা পুলিশকে সাথে নিয়ে ওই জায়গায় আমাদের ফেলে আসা বাইকটা উদ্ধার করতে গেলাম, তখন আমাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। দিনের আলোয় আমরা দেখলুম সেখানে কোনো আস্ত বাড়িই নেই। 100 বছর আগের এক ভাঙাচোরা ধসে পড়া জঙ্গল ঘেরা ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে, আর তার ঠিক বাইরে আমাদের বাইকটা একদম অক্ষত অবস্থায় ধুলো